আচ্ছা, এই ক্লাসটাতে আমরা খতিয়ান সম্পর্কে আলোচনা করব। যারা পূর্বের ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। এটা হচ্ছে সেকেন্ড অধ্যায়ের মানে চ্যাপ্টার 2-এর হচ্ছে থার্ড ক্লাস। এটা আপনারা দেখে নেবেন। খতিয়ান সম্পর্কে আমরা আলোচনা করব। আচ্ছা, খতিয়ানকে হিসাবের পাকা বইও বলা হয়, এটা আপনারা অবশ্য মনে রাখবেন বা নোট করে রাখেন। খতিয়ানকে হিসাবের পাকা বইও বলা হয়, এমসিকিউতে আসতে পারে। খতিয়ানের মধ্যে যে সকল প্রশ্নগুলো থাকে, টি ছকের মাধ্যমে সাধারণ খতিয়ান নির্ণয় করতে বলে, চলমান যে ছকের মাধ্যমে সাধারণ খতিয়ান নির্ণয় করতে বলে, টি ছকের মাধ্যমে সহকারী খতিয়ান নির্ণয় করতে বলে, চলমান যে ছকের মাধ্যমে সহকারী খতিয়ান নির্ণয় করতে বলে। এই চারটা মাত্র খতিয়ান হিসাব করতে বলে, সেটা হচ্ছে দুইটা পদ্ধতিতে। খতিয়ান মূলত দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ খতিয়ান, এই সাধারণ খতিয়ান, আর একটা হচ্ছে সহকারী খতিয়ান। আর এটি দুইটা মাধ্যমে করতে বলে, একটা হচ্ছে টি ছক মাধ্যম আর একটা হচ্ছে চলমান জেড ছক মাধ্যম। আশা করি বুঝতে পারছেন। তখন আমরা সৃজনশীলের মাধ্যমেই অধ্যায়গুলো সলভ করব। মাত্র দুইটা সৃজনশীল দেখলে আপনাদের হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথম সৃজনশীলে কোশ্চেন দেওয়া আছে, একটা জাবেদা দেওয়া আছে, কয়েকটা জাবেদা দেওয়া আছে। তারপর বলছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করতে। তো এখানে প্রারম্ভিক মূলধনের পরিমাণটা কীভাবে নির্ণয় করবে আপনারা জানেন। তামিম এন্টারপ্রাইজ নগদ 50,000 টাকা নিয়ে এবং 1 লক্ষ টাকার যন্ত্রপাতি নিয়ে মে মাসে ব্যবসা শুরু করে। যেহেতু ব্যবসা শুরু করে তার মানে এই নগদ 50,000 হবে আর হচ্ছে যন্ত্রপাতি হবে 1 লক্ষ। এই দুইটা মিলিয়ে যত টাকা হয় ওইটি হচ্ছে প্রারম্ভিক মূলধন। দেখেন এইভাবে সাজাবেন যে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করা হলো। তারিখ বিবরণ টাকা, তারপর লিখবেন তারিখের ঘরে যেই তারিখ ওই 1 তারিখ। তারপর নগদ হচ্ছিল 50,000 টাকা, নগদ ছিল 50,000 টাকা, 50,000 টাকা। যন্ত্রপাতি ছিল 1 লক্ষ টাকা, 1 লক্ষ দুইটা যোগ করে হয়েছে 1.5 লক্ষ টাকা, মানে 1,50,000 টাকা। তারপর দুইটা ক্লোজ করে দিবেন বা জেড টেনে দিবেন। জেডটা অবশ্য কলম দিয়ে টেনে দিবেন। আশা করি বুঝতে পারছেন। ক নম্বরটা বলছে কি, ক নম্বরটা বলছে লেনদেনগুলোকে সাধারণ জাবেদা লিপিবদ্ধ করো। আচ্ছা, খতিয়ান করতে গেলে আপনাদের জাবেদা না করতে বললেও আলাদাভাবে জাবেদা করে তারপর খতিয়ান করা লাগে। এই কারণে আপনারা জাবেদা করে নেবেন, রাফে জাবেদা করে নেবেন যদি জাবেদা করতে নাও বলে। তো যেহেতু এখানে উল্লেখ করেই দিয়েছে যেহেতু জাবেদা করতে, তার মানে আমরা জাবেদাটা শুরু করে দিব। এখানে জাবেদার ছক নর্মালি আপনারা জানেন, তো সেইভাবে জাবেদার ছকটা আঁকবেন আপনারা। নর্মালি জাবেদার ছক হয় তামিম এন্টারপ্রাইজের সাধারণ জাবেদা, এইভাবে টাইটেলটা সাজাবেন। তারপর তারিখ বিবরণ, খতিয়ান বিষয়, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এইভাবে জাবেদার ছকটা হয়ে থাকে। তারপর 1 তারিখ যে তারিখ উল্লেখ আছে এখানে ওই তারিখটা উল্লেখ করতে হবে। তো 1 তারিখ বলছে কি এত টাকা এবং এত টাকা নিয়ে ব্যবসা শুরু করে, যেহেতু তার মানে নগদান ডেবিট হবে, যন্ত্রপাতি ডেবিট হবে, আর দুইটা মিলিয়ে যোগ করে মূলধন হিসাব ক্রেডিট হবে। এগুলো নর্মাল জাবেদা, এগুলো তো আপনারা জানেনই। নগদান ডেবিট 50,000 টাকা, যন্ত্রপাতি ডেবিট 1 লক্ষ টাকা, আর হচ্ছে মূলধন ক্রেডিট। মূলধন কিন্তু হিসাবে নাই। কীভাবে বুঝলাম মূলধন আসবে? কারণ ব্যবসা শুরু করে এগুলো নিয়ে, তার মানে মূলধন হবে দুইটা মিলিয়ে। দেখেন সেমভাবে লিখছে নগদান ডেবিট 50,000 টাকা, যন্ত্রপাতি ডেবিট 1 লক্ষ টাকা, মূলধন হিসাব ক্রেডিট 1,50,000 টাকা। কারণ লিখতে হবে যেহেতু ব্যবসায় শুরু করেন, এতটুকু কারণ লিখলেই চলবে। আর কারণের কথা যদি উল্লেখ না থাকে, যদি বলে দেয় যে কারণ বা ব্যাখ্যার প্রয়োজন নেই, তাহলে ব্যাখ্যা দিবেন না আপনারা বা কারণটা দিবেন না। যেহেতু কিছু বলেনি তাইলে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে। তারপর জাবেদা কি বলছে, 3 তারিখ বলছে জীবন বিমা প্রিমিয়াম প্রদত্ত হলে। জীবন বিমা কথা উল্লেখ থাকলে ভাববেন এটা উত্তোলন। এটা জাবেদা হবে উত্তোলন ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখেন উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই যে 2,000 টাকা, যত টাকা ছিল ডেবিটের করে আর যত টাকা ছিল ক্রেডিটের করে বসিয়েছি। পরবর্তীতে কি বলছে, একটি আলমারি ক্রয় করেন। আলমারি বলতে কি ঘরের আসবাবপত্র না? তাহলে আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। যেহেতু আলমারি আসছে আমাদের কাছে, আসবাবপত্র ডেবিট, নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। তো এখানে সেম যাবে দিয়ে লিখবেন আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। 10,000 টাকা ছিল, এই যে 10,000 টাকা ডেবিটের করে, 10,000 টাকা ক্রেডিটের করে, এইভাবেই যাবে দেওয়া হবে। তারপর বলছে ভাড়া প্রদান 5,000 টাকা, ভাড়া হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। ভাড়া প্রদান যেহেতু বলছে তার মানে ব্যয় হয়েছে, এই ভাড়া হিসাব ডেবিট, নগদান ক্রেডিট। এই যে 5,000 টাকা, 5,000 টাকা। আচ্ছা, যদি কারো জাবেদা বুঝতে অসুবিধা হয় তাহলে জাবেদার জন্য আমার এই ইউটিউব চ্যানেলে ক্লাস দেওয়া আছে সম্পূর্ণ 50টা জাবেদার ওপর, কীভাবে জাবেদাগুলো করছে, জাবেদা কীভাবে করা লাগে, ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণয় হয়, ওইগুলো সম্পর্কে আলোচনা করা আছে। তাহলে আপনারা ওই ক্লাসটা দেখে নেবেন। ওই ক্লাসটা ইউটিউব চ্যানেলে খুঁজলেই পাবেন, যে মাত্র 50টা জাবেদা পড়লেই হিসাব বিজ্ঞান কমপ্লিট, এরকম একটা দেওয়া আছে। বা হিসাব বিজ্ঞান আপনার জন্য সবচেয়ে সহজ হবে এই 50টা জাবেদা পড়লেই। ওই 50টা জাবেদা পড়লে হিসাব বিজ্ঞানের মানে 50টা জাবেদার বাইরে হিসাব বিজ্ঞানে কোনো জাবেদা আসে না। এই 50টা জাবেদা আপনারা পড়ে নেবেন, ঘোরাফেরা দেখবেন এই জাবেদাগুলোই থাকে ঘোরাফেরা সবসময়। পুরাতন আসবাবপত্র, পুরাতন কম্পিউটার বিক্রয়। কম্পিউটার বলতে অফিস সরঞ্জামকে বুঝি, যেহেতু এটা অফিসে ব্যবহার করা হয়। এই কারণে যেহেতু বিক্রয় করছে নগদ টাকা আসে, নগদান ডেবিট, অফিস সরঞ্জাম ক্রেডিট হয়েছে। এই যে নগদান ডেবিট, অফিস সরঞ্জাম ক্রেডিট,
ক্রেডিট হয়েছে। আচ্ছা, কারণগুলো আপনারা উল্লেখ করে দেবেন, প্রশ্নে যা থাকে তাই, শুধু টাকাটা এখানে উল্লেখ করবেন আর কারণটা হচ্ছে প্রশ্নে যা থাকে তাই লিখে দিলেই চলবে। তার পরবর্তীতে বলছে এখানে কমিশন পাওয়া গেল, মানে নগদ টাকা পাইছে, নগদান ডেবিট, প্রাপ্ত কমিশন ক্রেডিট বা কমিশন আয় ক্রেডিট, এটা উল্লেখ করলেই চলবে। এখানে প্রাপ্ত কমিশন উল্লেখ করছে, কমিশন আয় উল্লেখ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই হচ্ছে আমাদের জাবেদা। এখন আমরা দেখব কীভাবে খতিয়ান প্রস্তুত করে, দেখি আমরা কি ছকের মাধ্যমে খতিয়ান নির্ণয় করতে বলছে। আচ্ছা, বলছে লেনদেনগুলোর খতিয়ান প্রস্তুত করো চলমান যে ছকের মাধ্যমে। যদি এখানে উল্লেখ থাকতো লেনদেনগুলোর খতিয়ান প্রস্তুত করো, তাহলে আপনি যেই ছকের মাধ্যমে ইচ্ছে ওই ছকের মাধ্যমে করতে পারতেন, টি ছকের মাধ্যমে অথবা চলমান যে ছকের মাধ্যমে। বাট এখানে বলে দিয়েছে চলমান যে ছকের মাধ্যমে, তার মানে বাধ্যতামূলক আপনাকে চলমান যে ছকের মাধ্যমেই করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো চলমান যে ছকের মাধ্যমেই আপনারা করবেন। চলমান যে ছকটা দেখে নেন আপনারা, এই যেভাবে সাজাবেন। তামিমা এন্টারপ্রাইজের সাধারণ খতিয়ান চলমান যে ছক, নগদান হিসাব। কেন নগদান হিসাব? কারণ আপনারা হিসাবগুলো একসাথে করবেন। এখানে জাবেদা থেকে দেখেন কয়টা হিসাব আছে নগদান হিসাব নামে। জাবেদাগুলো আগে জাবেদা করতে হবে, আমি শুরুতেই বলছি। তো জাবেদা করে নেন কয়টা হিসাব আছে। নগদ একটা হিসাব, যন্ত্রপাতি একটা হিসাব, 2টা, মূলধন 3টা, উত্তোলন 4টা, নগদান তো নিচেই, কারণ নগদান হিসাব হবে না। আসবাবপত্র 5টা, ভাড়া 6টা, নগদান কিন্তু নিতেছি না কারণ নগদান অলরেডি নিয়ে নিছি, নগদান কিন্তু নিছি। অফিস সরঞ্জাম 7টা, প্রাপ্ত কমিশন 8টা। তার মানে চলমান যে ছকের ছক হবে কয়টা? 8টা ছক হবে। 8টা হিসাবের জন্য 8টা ছক আঁকতে হবে। চলমান জেড ছক বা হচ্ছে টি ছক, খতিয়ানের ভেজালি হচ্ছে ছকগুলো আঁকা। তাছাড়া অঙ্ক একদম ইজি, বারবার আপনাকে ছক আঁকতে হবে। এখানে ছকটা এঁকে নেবেন, একসাথে ছকগুলো আঁকা যায়, আপনারা ছকগুলো এঁকে নেবেন। তো শুরুতেই নগদান হিসাব করছে। তো টি ছক বা চলমান জেড ছকের নিয়ম সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। টি ছকে ব্যালেন্স বিডি সিডি লেখা লাগে, চলমান জেড ছকে কোনো ব্যালেন্স বিডি সিডি লেখা লাগে না। এটা ইজিলি আপনারা করতে পারবেন অঙ্কটা। নগদান হিসাব লিখছেন, তো নগদান হিসাব কি ডেবিট না ক্রেডিট, ওই হিসাব করে টাকাগুলো বসে। যদি নগদান হিসাব ডেবিট হয়ে থাকে তাহলে ডেবিট পাশে টাকা বসবে, যদি নগদান হিসাব ক্রেডিট হয়ে থাকে তাহলে ক্রেডিট পাশে টাকা বসবে। এই চলমান জেড ছকটা দেখে নেন। তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা, ব্যালেন্স অথবা জেড যেটি উল্লেখ করেন। আমি 2টি উল্লেখ করেছি, আপনারা যে কোনো একটা উল্লেখ করবেন, ব্যালেন্স অথবা জেড, তারপর ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স এরকম উল্লেখ করে দেবেন। আশা করি বুঝতে পারছেন। পরবর্তীতে কি করতে হবে, এই নগদান হিসাবের বিপরীত এন্ট্রির নাম উল্লেখ করতে হবে এখানে আপনাকে। আর হচ্ছে টাকা বসবে নগদান হিসাব ডেবিট না ক্রেডিট ওই হিসাব করে। এই হচ্ছে চলমান যে ছকের কাজ। খতিয়ানের কাজই হচ্ছে এরকম যে জাবেদা করে দেখবেন। ধরেন নগদান হিসাব করতেছেন, সেক্ষেত্রে ধরেন 1 তারিখে জাবেদা হলো নগদান হিসাব ডেবিট, মূলধন ক্রেডিট। সেক্ষেত্রে নগদান হিসাব যেহেতু করতেছেন, নগদানের বিপরীত এন্ট্রির নাম কি? মূলধন হিসাব। সেক্ষেত্রে মূলধন হিসাব হবে। আর টাকাগুলো বসবে ডেবিট করে। কেন? নগদান হিসাব যেহেতু করতেছেন, নগদান হিসাব ডেবিট। তো প্রথম জাবেদা দিয়ে আমি আপনাকে দেখাই। প্রথম জাবেদা আছে নগদান হিসাব ডেবিট 50,000 টাকা, মূলধন হিসাব ক্রেডিট 1.5 লক্ষ টাকা। এখানে কিন্তু 1.5 লক্ষ হবে না, কারণ আপনি নগদান হিসাবেরটা করতেছেন। নগদান হিসাব 50,000 টাকা, মূলধনও 50,000 টাকাই হতে হবে আপনার, কারণ এখানে তো আপনি যন্ত্রপাতি নেন নাই। এই কারণে শুধু নগদের টাকাটাই হবে আর মূলধনও 50,000 টাকাই হবে। তো নগদের বিপরীত এন্ট্রির নাম কি, মানে বিপরীত বলতে ক্রেডিট হিসাবের নাম কি? মূলধন হিসাব না? এই কারণে শুরুতেই এখানে মূলধন হিসাব হবে। সরি, এখানে মিস্টেক হয়ে গেছে, টাইপিং মিস্টেক হয়ে এখানে নগদান হিসাব আসছে। আপনারা এটা বুঝে নেবেন, এটা হবে মূলধন হিসাব। একটু টাইপিং মিস্টেক হয়েছে, তাছাড়া কাজ একই। এখানে হবে মূলধন হিসাব লিখে ডেবিটের ঘরে টাকা লিখবেন, কারণ নগদান ডেবিট হয়েছে। নগদান হিসাব যেহেতু আপনারা প্রস্তুত করতেছেন, নগদান ডেবিট হয়েছে, এখন ডেবিট ঘরে। প্রথমটা যদি ডেবিট টাকা হয় তাহলে ব্যালেন্সে সবগুলা ডেবিট হবে। প্রথমটা যদি ক্রেডিট টাকার ঘরে বসতো, সবগুলা ক্রেডিট ব্যালেন্সে বসতো। এটা পরবর্তী অঙ্কগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখানে মূলধন হিসাব লিখবেন আর টাকাটা ডেবিট ঘরে বসাবেন 50,000 টাকা, 1.5 লক্ষ টাকা কিন্তু বসাইবেন না। মূলধন হিসাব লিখে 50,000 টাকা বসাইবেন, কারণ নগদের টাকা ছিল 50,000, কারণ আপনি নগদান হিসাব প্রস্তুত করতেছেন। পরবর্তীতে 3 তারিখ উত্তোলন হিসাব কেন লিখলো এখানে? কারণ 3 তারিখে বলছে উত্তোলন ডেবিট, নগদান ক্রেডিট। নগদান হিসাব আছে, যেই হিসাবে নগদান হিসাব আছে ওই হিসাবগুলো নগদান হিসাবে যাবে। তবে নগদান ক্রেডিট হয়েছে, বিপরীত এন্ট্রির নাম হচ্ছে উত্তোলন। নগদান যেহেতু ক্রেডিট হয়েছে 2,000 টাকা, এই কারণে 2,000 টাকা এখানে ক্রেডিট পাশে বসছে, দেখছেন? ক্রেডিট পাশে বসছে উত্তোলন হিসাব লিখে। আর হচ্ছে এখানে একটা সূত্র আছে যে এই পাশে ডেবিট টাকার সাথে এই পাশে ডেবিট ব্যালেন্স যোগ হবে, এই পাশের ক্রেডিট টাকার সাথে এই পাশে ক্রেডিট
ব্যালেন্স যোগ হবে। আর যদি এই পাশে ডেবিট ব্যালেন্স থাকে এই পাশে ক্রেডিট থাকে তাহলে এটা বিয়োগ হবে, এই পাশে ক্রেডিট থাকলে এই পাশে ডেবিট থাকলে বিয়োগ হবে। তো ডেবিটে ডেবিটে যোগ হয়, ক্রেডিটে ক্রেডিটে যোগ হয়, ডেবিটে ক্রেডিটে বিয়োগ হয়, ক্রেডিটে ডেবিটে বিয়োগ হয়। এই হিসাবটা আপনারা মাথায় রাখবেন। তো প্রথমে ছিল ব্যালেন্স 50,000 টাকা, তারপরে হয়েছে ক্রেডিট। তো ক্রেডিটে এই ডেবিট ব্যালেন্স থেকে ক্রেডিট ব্যালেন্সটা বাদ দেন 2,48,000 টাকা। এইটা থেকে ব্যালেন্স থেকে এই টাকাটা বাদ দিবেন, এই টাকা থেকে ব্যালেন্স বাদ দিবেন না, তাহলে কিন্তু মাইনাস বের হবে অ্যান্সার। এই কারণে ব্যালেন্স থেকে টাকা বাদ দিবেন। এটা ব্যালেন্স, এটাকে বলে ব্যালেন্স, এটাকে বলে টাকা। তো 50,000 টাকা থেকে 2,000 টাকা বিয়োগ করেন, 48,000 টাকা থেকে এই যে 48,000 টাকা। এটা হচ্ছে মের 3 তারিখ। তারপরে দেখি কোনটা আছে, জাবেদা আগেই করে নিতে হবে আপনার রাফে। 5 তারিখ বলছে আসবাবপত্র ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কারণ এই জাবেদাগুলো দেখে আপনি খতিয়ান করতে পারবেন ইজিলি। রাফে লিখে রাখবেন সাইডে আলাদাভাবে। তো জাবেদার নগদান হিসাবের বিপরীত এন্ট্রি নাম আসবাবপত্র হিসাব, নগদান হিসাব এখানে ক্রেডিট হয়েছে 10,000 টাকা। তো এখানে উল্লেখ করে দিবেন এই যে আসবাবপত্র হিসাব, যেহেতু ক্রেডিট হয়েছে ক্রেডিট করে, তারপর 48,000 টাকা থাকে, 10,000 মাইনাস করলে 38,000 টাকা থাকে। এইভাবে মূলত হতে থাকবে। পরবর্তী জাবেদায় ভাড়া হিসাব ডেবিট, নগদান ক্রেডিট হয়েছে, বিপরীত এন্ট্রির নাম ভাড়া, ভাড়া হিসাব লিখে নগদান থেকে কি করবেন মাইনাস করে দিবেন। এই যে ক্রেডিট হয়েছে যেহেতু এই যে 5,000 টাকা মাইনাস করে দিয়েছে, 38,000 থেকে 5,000 মাইনাস করলে 33,000 টাকা ভাড়া হিসাব হয়েছে এখানে। পরবর্তীতে নগদান ডেবিট অফিস সরঞ্জাম ক্রেডিট হয়েছে এখানে। আচ্ছা এখানে একটু খেয়াল করেন, নগদান ডেবিট হয়েছে এখানে, অফিস সরঞ্জাম হচ্ছে বিপরীত এন্ট্রির নাম, তাহলে বিপরীত এন্ট্রির নাম লিখবেন অফিস সরঞ্জাম, আর ডেবিট পাশে বসবে কারণ নগদান ডেবিট হয়েছে, নগদান হিসাব প্রস্তুত করতেছেন এই কারণে 15,000 টাকা। এই যে দেখেন আসবো, এই যে অফিস সরঞ্জাম লিখে ডেবিট পাশে 15,000 লিখছে। এখন 33,000 আর 15,000 যোগ করবেন, কারণ এটা আছে ডেবিট টাকা, এটা আছে ডেবিট ব্যালেন্স, ডেবিটে ডেবিটে যোগ হয় বলছিলাম না। তো 48,000 আর হচ্ছে 15,000 যোগ করলে 51,000 হয়, এখানে 51,000 টাকা হয়েছে। সরি 33,000 আর 15,000 যোগ করলে 48,000 হয়, এই যে 48,000 টাকা ডেবিট ব্যালেন্সেই হয়েছে। পরবর্তী এন্ট্রিটা দেখি আমরা। পরবর্তীতে বলছে নগদান ডেবিট প্রাপ্ত কমিশন ক্রেডিট। নগদ যে হিসাবে থাকবে নগদান হিসাবটাই, মানে নগদের খতিয়ান করতে গেলে একটু বেশি হিসাব লেখা লাগে, পরবর্তীগুলো তত একটা ভেজাল না, পরবর্তীগুলো একদম ইজি, দেখাইলে আপনারা বুঝতে পারবেন। নগদান হিসাব ডেবিট, প্রাপ্ত কমিশন যেহেতু ক্রেডিট হয়েছে, তো নগদান যেহেতু ডেবিট, প্রাপ্ত কমিশন বিপরীত এন্ট্রির নাম, তো লিখতে হবে প্রাপ্ত কমিশন, বসাইতে হবে ডেবিটের ঘরে 3,000 টাকা। এই যে প্রাপ্ত কমিশন লিখছি, ডেবিটের ঘরে 3,000। তো এখানে ছিল ডেবিট, এখানেও ডেবিট, ডেবিটে যোগ 48 থেকে 48-এর সাথে 3,000 যোগ করলে হয় 51,000 টাকা। এইটা হচ্ছে নগদান হিসাবের খতিয়ান। বাকি আরও 60টা হিসাব লিখতে হবে আপনাকে। তো এগুলো কীভাবে লিখবেন, ওই যে যন্ত্রপাতি হিসাব সিরিয়ালে আমরা আসি। যন্ত্রপাতি হিসাবে এটা একদম ইজিলি, শুধু ছকটা একই হবে, ছকটা আঁকতে হবে বারবার, তাছাড়া কাজ একদম সিম্পল। যন্ত্রপাতি হিসাবের সাথে মাত্র একটা হিসাবে আসছে, আপনারা জাবেদা করেন, জাবেদা করেই বুঝতে পারবেন। এখানে যন্ত্রপাতি হিসাবের সাথে মাত্র একটা হিসাবই আসে, নগদান হিসাব আছে। যন্ত্রপাতি হিসাবের সাথে মাত্র একটা হিসাবে আছে এখানে, সেটা হচ্ছে যন্ত্রপাতি নগদান হিসাব। এ দেখেন কোথায় যেন, সরি মূলধন হিসাব হবে। এই যে যন্ত্রপাতি হিসাবের সাথে একটা হিসাবে আছে, সেটা হচ্ছে মূলধন হিসাব। এই কারণে যন্ত্রপাতি হিসাব যেহেতু ডেবিট হয়েছে 1 লক্ষ টাকা, মূলধন হিসাবে 1 লক্ষ টাকাই ডেবিট হতে হবে। ওই যে নগদানের মতো, নগদান যেহেতু 50,000 টাকা ডেবিট হয়েছিল, মূলধনও 50,000 টাকাই ক্রেডিট করা হয়েছে। তো এটার ক্ষেত্রেও সেম, যন্ত্রপাতি যেহেতু ডেবিট হয়েছে 1 লক্ষ টাকা, মূলধন হিসাবও কি বিপরীত এন্ট্রির নাম মূলধন, ডেবিট ক্রেডিট মিলাইবেন, বিপরীত বলতে ডেবিট ক্রেডিট। তো ওখানে মূলধন হিসাব লিখে 1 লক্ষ টাকা হবে, কিন্তু মিস্টেক হয়েছে এখানে, মূলত আমি নগদান হিসাবটা লিখে ফেলছি, এটা আপনারা বুঝে নেবেন, এটা হবে মূলধন হিসাব। আর এই যে শুরুতেও মূলধন হিসাবটাই হবে, নগদান হিসাব হয় না, নগদ কখনো হয় না। তো এটার ক্ষেত্রে নগদান হিসাব হবে না, এটার ক্ষেত্রেও মূলধন হিসাব হবে। ডেবিট পাশে কেন বসবে, কারণ যন্ত্রপাতি ডেবিট, আর ডেবিট ব্যালেন্সে কেন বসবে, প্রথমটা ডেবিট টাকায় বসে, সেই কারণে ডেবিট ব্যালেন্স। এই 2 নম্বর ছক শেষ। 3 নম্বর ছকে কি মূলধন হিসাব প্রস্তুত করতে বলছে, সেম ছকই হবে, শুধু মেয়ের 1 তারিখে কী করছে, নগদান হিসাব 50,000 টাকা লিখছে, যন্ত্রপাতি হিসাব কত লিখছে 1 লক্ষ টাকা। কেন হয়েছে, জাবেদাতে যান, জাবেদা উল্লেখ করেন 1 তারিখের জাবেদা। এই যে 1 তারিখের জাবেদা কী হয়েছে, নগদান ডেবিট হয়েছে, মূলধন ক্রেডিট হয়েছে। তো বিপরীত হিসাবের নাম কি, এটা ছিল ক্রেডিট মূলধন হিসাব, বিপরীত হিসাবগুলোর নাম কি, নগদান হিসাব, যন্ত্রপাতি হিসাব। মূলধন হিসাব যেহেতু প্রস্তুত করতেছি, বিপরীত হিসাবের নাম মানে ডেবিট হিসাবগুলোর নাম নগদান হিসাব, যন্ত্রপাতি হিসাব। নগদ ছিল 50,000, যন্ত্রপাতি ছিল কত 1 লক্ষ। তো মূলধন কী হয়েছে, ক্রেডিট হয়েছে, এই কারণে ক্রেডিট পাশে বসবে এই টাকাগুলো। মূলধন হিসাব, যেই হিসাবটা আপনি করতেছেন ওই হিসাবটা ফলো করতে হবে, যেই হিসাবটা আপনি করতেছেন। তো মূলধন হিসাব যেহেতু আমরা করতেছি এখানে, মূলধন হিসাব যেহেতু আমরা করতেছি, এই কারণে ক্রেডিট পাশেই বসবে। দেখেন প্রথমটা ক্রেডিটে বসে, দেখে পরেরটা ক্রেডিটে বসে। নগদান হিসাব যেহেতু
মূলধন ক্রেডিট হয়েছে, এই কারণে ক্রেডিট পাশে বসছে, যেহেতু মূলধন হিসাব প্রস্তুত করতেছি এই যে ক্রেডিট পাশে বসায় দেবেন। যন্ত্রপাতি হিসাব যেহেতু 1 লক্ষ টাকা ছিল, এই যে 1 লক্ষ, তারপর ক্রেডিটে যোগ দিচ্ছি 2টা 1.5 লক্ষ, ঘুরে ফিরে মূলধন 1.5 লক্ষ টাকা ক্রেডিট ব্যালেন্স আসছে, এভাবে দেখাইতে হবে। তারপর উত্তোলন হিসাব, এরকম করে করে হিসাব করে করে এক এক হিসাবের জন্য আলাদা করে ছক হবে। উত্তোলন হিসাবের সাথে নগদান আছে, দেখেন জাবেদা, দেখেন এই যে উত্তোলন হিসাবের সাথে নগদান আছে 2000 টাকা, এই যে 2000 টাকা হয়েছিল। আর কোথাও উত্তোলন হিসাব নেই, আর কোথাও যদি থাকতো তাহলে ওইটা উল্লেখ থাকতো, বাট আর কোথাও নাই। এখন এই যে নগদান হিসাব লিখছি, উত্তোলন হিসাব যেহেতু ডেবিট, এই কারণে ডেবিট পাশে 2000 টাকা লিখছি, ব্যালেন্সও ডেবিট, এই যে 3 নাম্বার, 4 নাম্বারটা শেষ, 5 নাম্বারটা আসবাবপত্র হিসাব, নগদান হিসাব লিখছে, কারণ আসবাবপত্র ডেবিট ছিল দেখে ডেবিট করে 10,000 টাকা লিখছে, আর নগদান হিসাব হচ্ছে তার বিপরীত তিনটির নাম। এইভাবে মূলত ঘুরা পেঁচা লিখতে হবে। ভাড়ার ক্ষেত্রেও সেম, ভাড়া হিসাব ডেবিট ছিল দেখে ডেবিট পাশে 5,000 টাকা লিখছে, আর বিপরীত তিনটির নাম নগদান হিসাব, এই কারণে এইভাবে। অফিস সরঞ্জামের ক্ষেত্রেও সেম, অফিস সরঞ্জাম ক্রেডিট হয়েছিল দেখে ক্রেডিট পাশে লিখছে, এটাও ক্রেডিট ব্যালেন্সে বসবে, আর বিপরীত তিনটির নাম নগদান হিসাব। প্রাপ্ত কমিশনের ক্ষেত্রেও সেম, বিপরীত তিনটির নাম ছিল নগদান হিসাব, এই কারণে নগদান হিসাব লিখ, প্রাপ্ত কমিশন যেহেতু ক্রেডিট ছিল এই কারণে ক্রেডিট হিসাবে লিখছে। আশা করি বুঝতে পারছেন। তো এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। এই সেম সৃজনশীলটা আপনারা করে নিয়ে আসবেন। আশা করি বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম হয় আপনাদের বুঝতে, তাহলে অবশ্যই আমাকে নক দিবেন, পার্সোনালভাবে আপনি আমাকে ইনবক্সে মেসেজ দিলে আমি বুঝতে পারবো কোথায় বুঝেন না, এটা বলবেন, তাহলে অবশ্যই বুঝিয়ে দেব। আর ক্লাসগুলো অবশ্যই কন্টিনিউ করবেন, নিয়মিত ক্লাস নিয়মিত করে নেবেন, নাহলে ক্লাসগুলো জমে যাবে, সেক্ষেত্রে করতে পারবেন না আপনি। আমি বললাম না, আমি এমনভাবে আপনাদের ক্লাস নিব মনে হবে আপনাদের লাইভ ক্লাস নিতেছি। তো আপনি ভিডিও দেখতেছেন, যেই সেরি আপনি বুঝে নেই, বারবার আপনি ভিডিও দেখে বুঝে নেবেন ওইটা। তারপরে যদি না বুঝেন তাহলে আমাকে কোশ্চেন করবেন যে স্যার এটা তো বুঝে নেই, এটা এইভাবে কীভাবে হলো, তাহলে আমি অবশ্যই বুঝিয়ে দেবো আপনাদেরকে, অবশ্যই নক দিবেন আমাকে। তো এইভাবে ক্লাসগুলো কন্টিনিউ করেন, আশা করি ভালো কিছু করতে পারবেন, ভালোভাবেই শিখতে পারবেন। আমি যেই হিসাবগুলো দেখাবো বা যেভাবে অঙ্কগুলো সলভ করে দিব ওইভাবে আপনারা ফলো করবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট করবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসটা হবে ফিনান্স ক্লাস। যাদের ফিনান্স আছে তারা অবশ্যই ফিনান্সটা ফলো করেন, আর যাদের ফিনান্স নেই তারা এখানেই চলে যেতে পারেন। আর ক্লাসগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন বেশি বেশি, অঙ্কগুলো যত প্র্যাকটিস করবেন তত বেশি অ্যাডভান্স হবেন, তত বেশি এক্সপার্ট হবেন, তত বেশি শিখবেন। তো যাদের ফিনান্স ক্লাস আছে অবশ্যই তারা থাকেন, আর যাদের ফিনান্স নেই তারা এখানে চলে যেতে পারেন। তো দেখা হবে আপনাদের সাথে রবিবার দিন, যেহেতু আপনাদের ক্লাস আছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার আর হচ্ছে আইসিটি, অবশ্যই ক্লাসগুলো ফলো করবেন। আমি আইসিটি ক্লাসটা আগে নেই, কারণ হচ্ছে আইসিটি দেখা যায় সবারই থাকে, আবার আপনাদের মাঝে এরকম স্টুডেন্ট আছে যারা আর্টসের হয়ে শুধু আইসিটি শেখার জন্য আসে, এই কারণে আমি আইসিটি ক্লাসগুলো আগে নেই, এই কারণে আইসিটি ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন আপনারা। তা আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। যারা যারা ফিনান্স করেন তারা ফিনান্সে মনোযোগ দেন। আচ্ছা, ফিনান্স ক্লাসে গত ক্লাসে আমি আলোচনা করছিলাম এই 4টা সূত্র সম্পর্কে। আজকে এই কিস্তির সূত্রগুলো আলোচনা করব। দেখেন এখানে কিস্তির সূত্র উল্লেখ আছে কিভাবে। কিস্তির শুরুর ক্ষেত্রে আপনাদের যে সূত্রটা ইউজ করতে হবে, কিস্তিকে আমরা বুঝাই এ দিয়া, যেটাকে কিস্তির পরিমাণকে বোঝায়, আর বলতে সুদের হার বোঝায়, এন বলতে বছর, এইগুলো আপনারা জানছেন। তো কিস্তির শুরুর ক্ষেত্রে আমাদের যেই সূত্রটা ইউজ করতে হবে সেটা হবে পিবি ইকুয়াল এ সেকেন্ড ব্র্যাকেট, এখানে হবে 1 মাইনাস 1 বাই 1 প্লাস আর পাওয়ার অফ এন। এটা কিন্তু 1 প্লাস আর পাওয়ার অফ এন, তার মানে বোঝা যাচ্ছে 1 প্লাস আর পাওয়ার অফ এন, এটা হচ্ছে 1 ভাগ হয়েছে। তারপরে এই সম্পূর্ণটাকে ভাগ দিয়েছে আর দিয়ে, এই সম্পূর্ণটাকে আর দিয়ে ভাগ হয়েছে। পরবর্তীতে কী হয়েছে 1 প্লাস আর, 1 প্লাস আর, এই সূত্রটা ইউজ করতে হবে আপনাদের কিস্তির শুরুর ক্ষেত্রে, উল্লেখ থাকবে যে কিস্তির শুরুর ক্ষেত্রে। পরবর্তীতে কী বলছে, এফ বি ইকুয়াল এ সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস আর পাওয়ার অফ এন মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে ভাগ হচ্ছে আর দিয়ে ভাগ দিতে হবে এই সংখ্যাটাকে। তারপর 1 প্লাস আর, এটা উল্লেখ করতে হবে। কিস্তির শুরুর ক্ষেত্রে এই দুইটা সূত্র ইউজ করা হয়, সেটা হচ্ছে বর্তমান মূল্য আর হচ্ছে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে। একটা বলছে কিস্তির শেষের ক্ষেত্রে,
শুরু বা শেষ কিছু বলা না থাকলে এটা ব্যবহার হবে। যদি কখনো কিস্তির শুরু বা কিস্তির শেষ এরকম কিছু বলা না থাকে, সেই ক্ষেত্রে আমাদের কিস্তির শেষের ক্ষেত্রে যে সূত্রটা আছে এই সূত্রটা ইউজ করতে হবে। আর কিস্তির শুরুর ক্ষেত্রে উল্লেখ থাকলে শুধু এটাই উল্লেখ হবে। আর যদি শেষ যদি বলা থাকে বা শুরু বা শেষ কিছুই বলা নাই, সেক্ষেত্রে আমাদের শেষের সূত্রটা ইউজ করবেন, আপনারা মনে রাখবেন। তো শেষের বর্তমান মূল্যের সূত্র হচ্ছে এ ইকুয়াল 1 মাইনাস 1/1 প্লাস আর পাওয়ার অফ এন ভাগ আর। একটু খেয়াল করেন, এই সূত্রটা আর এই সূত্রটা পুরা সেম, কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে শুধু এইটা দেয় নেই, 1 প্লাস আর উল্লেখ করেনি এখানে, 1 প্লাস আরটা উল্লেখ করা নাই, এতটুকুই পার্থক্য। এটার ক্ষেত্রেও সেম, যা আছে তাই, দেখেন যা আছে তাই, শুধু 1 প্লাস আরটা উল্লেখ করে নেই। তার মানে কিস্তির শুরুর ক্ষেত্রে শুধু 1 প্লাস আরটা উল্লেখ থাকবে, আর কিস্তির শেষের ক্ষেত্রে বা শুরু বা শেষ কিছু উল্লেখ না থাকলে এই 1 প্লাস আর এগুলো উল্লেখ হবে না। আশা করি বুঝতে পারছেন, এফবির ক্ষেত্রেও পিবির ক্ষেত্রেও। আর এখানে তো এগুলার মান দেয়া আছে। তারপর আমরা EIR এর সূত্র দেখব। আচ্ছা, এখানে EIR এর সূত্রটা নর্মালি 9 10 যেভাবে ছিল এইভাবেই, 1 প্লাস আর বাই এম ভাগ এম মাইনাস 1 ইন্টু 100। এখানে আই বলতে বুঝাইছে, এখানে আর বলতে বুঝেছি সুদের হার, আর হচ্ছে এম বলতে আপনারা তো এখানে জানেন যে এম এর মান কীরকম হয়। এম বলতে মাসিক, সাপ্তাহিক, দৈনিক, দ্বিমাসিক, দ্বিবার্ষিক এগুলা বোঝায়। 12 32, 12 বলতে মাসিক বলে, সাপ্তাহিক বলে 52, দৈনিক বলে 365, দ্বিমাসিক বললে 6 হয়, ত্রৈমাসিক বলে 4, দ্বিবার্ষিক বলে 2 হয়। তো যারা শুরুরগুলা বুঝেন নাই বা শুরুর সূত্রগুলো দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন। তো EIR বা EAR এর সূত্র এইভাবে হয়ে থাকে। আরেকটা বলছে যে আই এর সূত্র, যেটাকে আমরা বলি সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, এইটা হচ্ছে আই এর সূত্র হবে আই ইকুয়াল PNR। এখানে এন বলতে বছর, আর বলতে সুদের হার, আর পি বলতে বর্তমান মূল্য। এটা তো জানেন, এটার সূত্র হবে P ইন্টু এন ইন্টু আর, মানে 3টা গুণ দিলেই এই সরল সুদের সূত্রটা বের হয়ে যাবে, উল্লেখই থাকবে। তারপর এখানে বলছে যে পিবি মানে সরল সুদের ক্ষেত্রে যদি পিবি নির্ণয় করতে বলে, সেই ক্ষেত্রে আই বাই আর, এখানে এ বাই আর, এখানে এ বলতে কিস্তির পরিমাণ, আর বলতে সুদের হার। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী পেজে আমরা দেখব কি লেখা আছে। আচ্ছা, পরবর্তী পেজে এখানে উল্লেখ আছে রুল 72-এর ক্ষেত্রে আর ইকুয়াল 72 ভাগ এন হবে। আর বলতে সুদের হার, এন বলতে বছর। আর এখানে আরেকটা সূত্র হবে এন ইকুয়াল 72 ভাগ আর। এরকম টাইপের দুইটা সূত্র ইউজ হয়ে থাকে রুল 72-এর ক্ষেত্রে। রুল 69-এর ক্ষেত্রে এটা হবে আর ইকুয়াল 0.35 যোগ 69 ভাগ এন, এইভাবে মূলত উল্লেখ করে দিবেন আপনারা। তারপর এন ইকুয়াল 0.35 যোগ 69 ভাগ আর বলতে হচ্ছে সুদের হার, আর এন বলতে এইগুলো খুব কম থাকে। তারপর বলছে মোট মূল্য নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রগুলো ইউজ হয়ে থাকে। এই অঙ্কগুলো যখন আমি করাবো না, তখন আপনাদের জন্য খুব ইজি হবে। তো আপনারা অবশ্যই এগুলো মনে রাখবেন, এই সূত্রগুলো অবশ্যই মনে রাখবেন। নেক্সট ক্লাস থেকে আমরা এই সূত্র অনুযায়ী অঙ্কগুলো সলভ করাবো, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আশা করি। বুঝতে পারছেন? তো এই যে বছরের শুরুর কিস্তির ক্ষেত্রে ছক হবে এরকম, বছরের শেষের কিস্তির ক্ষেত্রে ছক হবে এরকম। ছকেরও কিছু কাজ আছে, এটা যখন আমরা অঙ্ক করাবো না, তখন আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্যগুলো ক্লাসে। নেক্সট ক্লাসে অবশ্যই আপনারা জয়েন করবেন, যেহেতু নেক্সট ক্লাসটা হচ্ছে আপনাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র আর হচ্ছে ICT, সেটা হচ্ছে রবিবার। অবশ্যই ক্লাসে জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।